ওয়েলকাম টু এনএমএ টু টেক। আজ আমরা মক টেস্ট নাম্বার 12-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সলিউশন করব। তো শর্টকাট প্রসেসে কীভাবে করা যায় চলুন দেখে নিই। ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে, 1/1 + √3 + 1/√3 + √5। তো এই সলিউশনটা আমরা কীভাবে করব দেখো, এখানে আমরা করণী করে করলে দেখো কীভাবে হবে। এখানে আমাদের প্রত্যেকটা করণী করলে এখানে ওপরে কী হয়ে যাচ্ছে, 1 + √3 নিচে আছে, এর সঙ্গে আমরা কি 1 - √3 গুণ করে দেবো। তাহলে এখানে হচ্ছে কি কী হয়ে যাবে, 1-এর স্কোয়ার মাইনাস অফ √3-এর স্কোয়ার হয়ে যাবে, আর ওপরে কী হয়ে যাবে 1 - √3 হয়ে যাবে। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে কী হয়ে যাবে, √3-এর স্কোয়ার হয়ে যাবে মাইনাস অফ √5 তার স্কোয়ার, আর ওপরে হয়ে যাবে কি √3 - √5। এবং শেষে কী হয়ে যাবে, শেষেরটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি 119 প্লাস অফ, এখানে হয়ে যাবে হচ্ছে 119 √119 মাইনাস অফ √121 বাই কী হয়ে যাবে 119-এর স্কোয়ার মাইনাস 121, মানে কী হয়ে যাবে এখানে -2 হয়ে যাবে। এখানেও কী হয়ে যাবে, এটাও -2 হয়ে যাবে, এখানেও কী হয়ে যাবে -2 হয়ে যাবে। তাহলে এই দিকে আমরা কি 1/-2 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কী হচ্ছে 1 - √3, এইদিকে কী হয়ে যাচ্ছে প্লাস √3, তারপরে আবার কী হয়ে যাচ্ছে -√5, এরপরে কী আসবে +√5, এইভাবে চলতে থাকবে সিরিজটা। তবে শেষে কী পড়ে থাকবে, এখানে শেষে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি √121, তার মানে কী পড়ে থাকবে সেটা 11 পড়ে থাকবে। তাহলে এখানে সব ক্যান্সেল হয়ে গিয়ে কী পড়ে থাকবে 1 - 11, তার মানে কী হয়ে যাবে 10। তাহলে হচ্ছে কি -10/-2, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে কী হয়ে যাবে 5 হয়ে যাবে কি এর অ্যান্সার। তো এই অঙ্কটা আমরা এইভাবে না করে আমরা ডাইরেক্ট একটা নিয়মে করতে পারি, সেটা হচ্ছে কি দেখো, এদের ক্ষেত্রে দেখো প্রত্যেকের ক্ষেত্রে দেখো ডিফারেন্স কত আছে, আমরা দেখলাম 2 ডিফারেন্স আছে। তাহলে 2 যখন ডিফারেন্স আছে কি করব, 1/2, 1 উপরে আছে তো 1/2 ইন্টু ম্যাক্সিমাম কত আছে এখানে 121 তার মানে 11, আর মিনিমাম কত আছে 1 আছে, তাহলে 11 - 1, তার মানে এখান থেকে আমরা কি পেয়ে যাব 5 হয়ে যাবে কি অ্যান্সার। তো এই ধরনের অঙ্ক আমরা ওই প্রসেসে না করে ডাইরেক্ট এই পদ্ধতিটা কিন্তু আমরা ব্যবহার করে করতে পারি কয়েক সেকেন্ডে। বোঝা গেল? তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে 5 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে, এর মধ্যে ভগ্নাংশগুলির মধ্যে কোনটা বলছে সবথেকে বড় লার্জেস্ট। তো এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রেই দেখো ডিফারেন্স কত করে আছে, প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্স কত 4 করে আছে। তার মানে যখনই ডিফারেন্স একই আছে তখনই আমরা কি নিউমারেটর যেটাতে সবচেয়ে বড় সেটাই হয়ে যাবে সবথেকে বড়, আমরা জানি। তার মানে এখানে কী হয়ে যাবে 13/17, এখানে কি নিউমারেটর সবথেকে বড় আছে, তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে সবথেকে বড় হয়ে যাবে কি 13/17, এই হয়ে যাবে অ্যান্সার। The difference between exterior and interior angle of a regular polygon দেওয়া আছে 90 ডিগ্রি। What will be the total number of sides of the polygon? তাহলে এখানে ইন্টেরিয়র আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ডিফারেন্স, এক্সটেরিয়র আর ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ডিফারেন্স দেওয়া আছে, তাহলে এক্সটেরিয়র মাইনাস ইন্টেরিয়র দেওয়া আছে 90 ডিগ্রি। আর আমরা জানি কি এক্সটেরিয়র প্লাস ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফল আমরা জানি 180। তো আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে এই ফর্মুলাটা। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি পেয়ে যাবো, এখান দিয়ে এক্সটেরিয়র সমান কত ডিগ্রি পেয়ে যাব 2 এক্সটেরিয়র সমান 90, তাহলে এক্সটেরিয়র সমান কি 45 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা হোয়াট উইল বি দ্য টোটাল নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন পেয়ে যাবে। তাহলে টোটাল নাম্বার অফ সাইডস কী হয়ে যাবে, আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের যোগফল কত 360/45 ডিগ্রি, তাহলে এখান থেকে কত হয়ে যাবে 45, 8-এ 360, তার মানে কী হয়ে যাবে 8 হয়ে যাবে কি সাইডস অফ দ্য পলিগন, সি হয়ে যাবে অ্যান্সার। If the mean for the data given below দেওয়া আছে 6, then what is the mode for the given data? তার মানে মোড মানে কি যেটা সব থেকে বেশি বার আছে, তার মানে আমাকে আগে এক্স এর মানটা এখানে বার করতে হবে। তাহলে এখানে মিন দেওয়া আছে 6, তাহলে টোটাল কটা সংখ্যা আছে 7খানা সংখ্যা আছে, তার মানে হচ্ছে গিয়ে এদের যোগফল, তাহলে এদের যোগফল কত এখানে 24, 26 আর 7-এ 33, 3-এ 36, তার মানে 36, আর এদিকে এই এক্স ক্যান্সেল করে দিলে শুধুমাত্র একটা এক্স পড়ে থাকবে, তাহলে 36/x, টোটাল সংখ্যা 7। এবার এদের মিন বলা দেওয়া আছে 7, তাহলে এখান থেকে এক্স এর মান আমরা কত পেয়ে যাচ্ছি 6 পেয়ে যাচ্ছি। তাহলে এক্স এর মান যদি 6 পেয়ে যাই, তাহলে এখানে কি 1, 2,
তার এক্স এর মান একটা হচ্ছে কি 6, আর এদিকে 6 প্লাস 2 একটা হয়ে যাচ্ছে 8, আর একটা 14 মাইনাস 6 8। তার মানে দেখো এখানে 8 কিন্তু দুবার এসছে, আর বাকি যে কোনো সংখ্যাই কিন্তু একবার করে আছে, 10 7 1 2। তাহলে মোট মানে যেটা সবচেয়ে বেশি বার আছে, রিপিট হয়েছে, তাহলে 8 হয়ে যাবে কি এর মোট, সি হয়ে যাবে এর অ্যান্সার। বোঝা গেল? তো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। Selling price of 9 article is equal to the cost price of 15 article. Find the gain or loss percentage in the transaction. তারপরে বলে দিয়েছে সেলিং প্রাইস অফ 9 আর্টিকেল সমান বলে দিয়েছে কি কস্ট প্রাইস অফ 15 আর্টিকেল। তো এই ধরনের অঙ্ক আমরা এইভাবে করতে পারি। তো এখানে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের রেশিওটা আমরা কত পেয়ে যাচ্ছি, 3 5 15 আর 3 3 9। তাহলে কস্ট প্রাইস 3, সেলিং প্রাইস 5, ডিফারেন্স কত 2। তাহলে এখানে প্রফিট কত পার্সেন্টেজ হয়ে যাচ্ছে 2, আর কস্ট প্রাইসকে নিচে বসবে, তাহলে 2/3 ইন্টু 100। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাচ্ছে 66.6% হয়ে যাচ্ছে কি প্রফিট পার্সেন্টেজ। বি হয়ে যাবে অ্যান্সার। দেখো এই কোশ্চেনটাতে কি বলেছে যে 25 men can do a piece of work in 20 days. In what time will another set of 20 men do thrice of the work? Supposing that 3 of the first set can do as much work in 1 hour as 4 of the second set can do it in an 1 hour. বলছে যে একটি গ্রুপে 25 জন মানুষ একটি কাজ 20 দিনে শেষ করে, আরেকটা সেটের আরেকটা গ্রুপের 20 জন মানুষ এর 3 গুণ কাজ করে। এবার এখানে বলে দিয়েছে যে 3 গুণ কাজ কত দিনে, হোয়াট টাইম মানে কত দিনে করবে সেটা বার করতে বলেছে। তো এখানে বলে দিয়েছে যে প্রথম গ্রুপের কি 3 জন মানুষ 1 ঘন্টায় যে কাজ করে, দ্বিতীয় গ্রুপে 4 জন মানুষ 1 ঘন্টায় সেই কাজ করে। তাহলে প্রথম গ্রুপের মানুষ আর দ্বিতীয় গ্রুপের মানুষের এফিসিয়েন্সির রেশিওটা আমরা কত পেয়ে যাচ্ছি, এখানে 4:3 পেয়ে যাচ্ছি। তার মানে এইটা আমরা 4 আর 3 কি গুণ করে দেব। দেখো এখানে 25 ম্যান কি করে 20 দিনে করে, 20 দিনে করে। এবার এদের এফিসিয়েন্সি কত 4। এবার এরা হচ্ছে কি টোটাল ওয়ার্ক করে, তার মানে ধরলাম 1 ওয়ার্ক, এদের 3 গুণ ওয়ার্ক, এটা সমান সমান 3 গুণ ওয়ার্ক মানে 20 ম্যান, এদের 3 গুণ কাজ। এবার কি এদের এফিসিয়েন্সি কত 3 হয়ে গেল 3। তাহলে এখানে আমাদের কি বার করতে হবে যে কত দিনে এরা এই কাজটা কমপ্লিট করবে। তাহলে কি হয়ে যাবে এখানে বলে যে সাপোজ 3 আচ্ছা 3 গুণ কাজ, তার মানে এখানে কি 3টা নিচে হয়ে যাবে। তাহলে আর হচ্ছে গিয়ে এখানে 3 হচ্ছে কি এদের কি এফিসিয়েন্সি, দ্বিতীয় গ্রুপের এফিসিয়েন্সি হচ্ছে 3, আর 3 গুণ কাজ। তো প্রথমের গ্রুপের হচ্ছে কি সম্পূর্ণ কাজ আর এর 3 গুণ কাজ, তাই মানে আমরা ওয়ার্কটাকে কি নিচে রাখবো। তাহলে এখানে এই 3 ক্যান্সেল হয়ে যাবে, 20 আর 20 ক্যান্সেল, তাহলে 4 25 কি হয়ে যাবে 100। তার মানে 100 দিনে কি করবে দ্বিতীয় গ্রুপের 20 জন মানুষ এর 3 গুণ কাজ শেষ করবে। বোঝা গেল, সি হয়ে যাবে অ্যান্সার। A number is multiplied by 6/5 instead of 5/6. Find the percentage error. তার মানে দেখো এই ধরনের অঙ্ক আমরা কি করব, এখানে এদের 5 আর 6 এর এলসিএম নিয়ে নেব। তাহলে 5 আর 6 এর এলসিএম কত 30, তাহলে 6/5 ইন্টু 30, তার মানে 5 6 30, তাহলে 36, আর এদিকে হচ্ছে গিয়ে 5/6 ইন্টু 30 মানে হচ্ছে গিয়ে 25। তার মানে কি করছে সে মাল্টিপ্লাই বাই 36 মানে 36 করেছে 25-এর জায়গায়, তার মানে এরর কত হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে কত বেশি করছে এখানে 25 আর 5 6 11, তার মানে 11 বাই কী হয়ে যাবে 25 ইন্টু 100, তার মানে কত পার্সেন্ট এরর করছে পার্সেন্টেজে 4 11 44%। বোঝা গেল, তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে এ হয়ে যাবে অ্যান্সার। if z দেওয়া আছে 5 প্লাস 2√6 ফাইন্ড দ্য ভ্যালু অফ জেড স্কোয়ার প্লাস 1/z স্কোয়ার। তাহলে এখানে জেড যদি এত আছে তাহলে 1/z সমান কী হয়ে যাবে 1/5 প্লাস 2√6। তাহলে এটা আমরা যদি করণী করি তাহলে এখান থেকে আমরা 1/z এর মান কত পেয়ে যাব 5 মাইনাস 2√6 পেয়ে যাব করণী করলে। তাহলে এখানে কি পেলাম z প্লাস 1/z সমান আমরা কি পেয়ে যাচ্ছি
5 প্লাস 2√6 আর 5 মাইনাস 2√6, তাহলে এই 2√6 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 5 5-এ কী পেয়ে যাচ্ছি, 10 পেয়ে যাচ্ছি আমরা জেড প্লাস 1/z এর মান। এবার বোথ সাইড যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে স্কোয়ার করলে এখানে কী যাচ্ছে, এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, সুতরাং জেড স্কোয়ার প্লাস 1/z², 2 ইন্টু জেড ইন্টু 1/z, তার মানে কি প্লাস 2 পড়ে থাকছে, সমান সমান হচ্ছে কি 10-এর স্কোয়ার মান কি 100 হয়ে যাবে। তাহলে জেড স্কোয়ার প্লাস 1/z², 2টা ওই পাশে চলে যাবে, তাহলে কী হয়ে যাবে 98 হয়ে যাবে কি এর অ্যান্সার 98। তাহলে আমাদের এর মানটাই চেয়েছে, জেড স্কোয়ার প্লাস 1/z² এর মান, তাহলে সি হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল। 2 pens are sold at the rate of Rs20 each. Shopkeeper sells one at the profit of 25% and other at loss of 25%. What will be the total profit or loss in the whole transaction? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের এই 20 ইচ এটা আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের একটা ফর্মুলা জানা আছে যে এখানে যখনই প্রফিট 25% লস 25%, তার মানে কি হয়ে যাবে এই 25% অর্থাৎ 25² 100, এটা কী হয়ে যাবে লস, তার মানে হচ্ছে কি 625/100, তার মানে কী হয়ে যাবে 6.25% কী হয়ে যাবে লস হয়ে যাবে, এটা হয়ে যাবে কি সি হয়ে যাবে অ্যান্সার। এখানে আমাদের এক্স এর মান বার করতে বলেছে, তাহলে দেখো 2√3x মাইনাস, আমরা 27কে ভাঙলে কীভাবে লিখতে পারি, 3√3 লিখতে পারি, 3 3 নয় 3 নং 27, তার মানে 3√3, তো 3-এর সঙ্গে 5 গুণ হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে 5√3 মানে 15√3x হয়ে যাবে, প্লাস 108কে আমরা ভাঙলে কীভাবে লিখতে পারি, 6√3 লিখতে পারি, তার মানে কী হয়ে যাবে 6√3x, এইটা সমানই কত হয়ে যাবে -21, তাহলে এদিক থেকে হয়ে যাচ্ছে 15, তার মানে এই দিক থেকে 6 আর 2 8, 8 থেকে 15 গেল মানে 8 মাইনাস 15, তার মানে কি 7 হয়ে যাবে, তাহলে 7√3x সমান হচ্ছে গিয়ে -21, এদিক থেকে মাইনাস হবে, তাহলে এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে এদিক থেকে 7 দিয়ে হচ্ছে কি 3 7 21। এবার আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করে দিই, বোথ সাইডে স্কোয়ার করে দিলে এখানে কি পেয়ে যাব x সমান, তাহলে এখানে আমরা x সমান কি পেয়ে যাব, এখানে 9/3, তার মানে কি হয়ে যাবে 3 পেয়ে যাবে অ্যান্সার, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 3 হয়ে যাবে এর অ্যান্সার। বোঝা গেল। A sum of Rs 10,000 become Rs 14,641 when invested at compound interest at the real interest rate of 20% per annum. If the compounding is done half yearly, then for how many years was the sum invested? তো এখানে বলেছে 10,000 টাকা 14,641 টাকা হয় কম্পাউন্ড ইন্টারেস্টে 20% হারে। এবার বলেছে যদি হাফ ইয়ারলি হয় তাহলে কত বছরে এটা এই দ্য কম্পাউন্ড হাফ ইয়ারলি, দেন ফর হাউ মেনি ইয়ার্স ওয়াজ দ্য সাম ইনভেস্টেড, কত বছরের জন্য তাকে ইনভেস্ট করতে হবে যদি হাফ ইয়ারলি করে। তাহলে এখানে কি করব, আমাদের ফর্মুলা জানি p × 1 + r/100, তাহলে এখানে 1 প্লাস r মানে 10 হয়ে যাবে, এটা হাফ ইয়ারলি বলেছে মানে 10%, তাহলে 10/100, আর এখানে কি হয়ে যাবে হাফ ইয়ারলি, তাহলে 2t হয়ে যাবে, এইটা সমান আমরা কি লিখতে পারি এখানে 14,641/10,000 হয়ে গেল। তো এখানে আমরা এই 14,641 আর 10,000কে আমরা কীভাবে লিখতে পারি, এখানে এটা হচ্ছে গিয়ে 11/10 আমরা কি 4 করলেই আমরা এটা পেয়ে যাব, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 11/10 এর পাওয়ার 2t, তাহলে যখনই সমান হয়ে যাচ্ছে তখন আমরা কি লিখতে পারি 2t = 4 লিখতে পারি, তাহলে 2t = যদি 4 হয় তাহলে t = কি হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে হাউ মেনি ইয়ার সাম ইনভেস্টেড, সেটা হচ্ছে 2 বছরের জন্য। If the sum of 3 prime numbers is 100 and the difference between the two largest prime number among them is 36, find the smallest number among them. খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে,
তো এখানে দেখো বলেছে 3 প্রাইম নাম্বারের যোগফল দেওয়া আছে 100, আর ডিফারেন্স বলে দিয়েছে দুটো লার্জেস্ট প্রাইম নাম্বারের 36। দেখো আমরা যদি প্রাইম নাম্বার বলে দিয়েছে, তো আমরা যদি তিনটে প্রাইম নাম্বার নিই এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেডের যোগফল বলে দেওয়া আছে 100। তো আমরা প্রাইম নাম্বারের ক্ষেত্রে জানি যে, মানে প্রাইম নাম্বার বা যে কোনো নাম্বারের ক্ষেত্রে আমরা জানি যে দুটো অড নাম্বারের যোগফল, দুটো যখনই অড নাম্বার থাকবে, দুটো অড নাম্বারের যোগফল কী হয়ে যাবে, সবসময় ইভেন নাম্বার হবে, ইভেন নাম্বার হবে। আর দুটো ইভেন নাম্বার যোগফল ইভেন হবে, তার মানে আর একটি অড আর প্লাস একটি ইভেন নাম্বার যখন আমরা যোগ করব তখন কী হয়ে যাবে, অড নাম্বার পাবো আমরা। তাহলে এইখানে দেখো তিনটে সংখ্যার যখন যোগফল বলে দিয়েছে, তার মানে কী হয়ে যাবে, দুটো সংখ্যা কী হয়ে যাবে, অড হয়ে যাবে, দুটো সংখ্যা হয়ে যাচ্ছে অড, আর একটি কী হয়ে যাবে, ইভেন হয়ে যাবে। তাহলেই তো এখানে কী হয়ে যাচ্ছে, দেখো সংখ্যাটা আমরা কী পেয়ে যাচ্ছি, ইভেন সংখ্যা পেয়েছি। এবার দেখো এই ক্ষেত্রে আমরা দুটো অড কিভাবে ধরে নিলাম আর একটি ইভেন ধরলাম, কারণ হচ্ছে গিয়ে দেখো এই যে প্রাইম নাম্বারের ক্ষেত্রে সব থেকে ছোট সংখ্যা কি সব থেকে ছোট যে প্রাইম নাম্বার সেটা আমরা কি জানি, 2 হচ্ছে গিয়ে সব থেকে ছোট প্রাইম নাম্বার, এবং এটি হচ্ছে গিয়ে কি সাম, অর্থাৎ এটি হচ্ছে কি একটি যোগ সংখ্যা। তো জোড় সংখ্যা হচ্ছে কি 2 হচ্ছে কি একটি জোড় সংখ্যা, আর বাকিগুলি সবই কিন্তু বিজোড় সংখ্যা, 3, 5, 7 যে কোনো প্রাইম নাম্বারই যাই না দেখি না কেন আমরা সবই কিন্তু বিজোড় সংখ্যা। তো একমাত্র ছোট প্রাইম সংখ্যা হচ্ছে কি, সেটা হচ্ছে কি 2, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তার মানে এখানে অ্যান্সারটা কী হয়ে যাবে, 2 হয়ে যাবে কি দ্য স্মলেস্ট নাম্বার অ্যামং দেম, তার মানে 2 হয়ে যাবে এর অ্যান্সার। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে এটা। তো এই সরলটা আমরা কীভাবে করবো এই সমাধানটা, দেখো এখানে 5-এর পাওয়ার 12 আছে, তাহলে 5-এর পাওয়ার 12 আর 125কে আমরা কি লিখতে পারি, 5-এর পাওয়ার কিউব লিখতে পারি। তাহলে এখানে যখনই বেস একই আছে তার পাওয়ারগুলো কি যোগ হয়ে যাবে, তাহলে 12 আর 3-এ 15 হয়ে যাবে, তাহলে এখানে কি 5-এর পাওয়ার 15। বোঝা গেল? ভাগ আছে 15,625, তাহলে 15,625কে আমরা কি জানি, এটা হচ্ছে গিয়ে 25-এর কিউব হচ্ছে গিয়ে 15,625, তাহলে 25-এর কিউব যদি 15,625 হয়, 25কে আমরা কিউব লিখতে পারি 5-এর স্কোয়ার, তার পাওয়ার আছে গিয়ে কিউব, তাহলে এখানে কী হয়ে যাবে, 5-এর পাওয়ার কত হয়ে যাবে, 3 দুগুণে 6 হয়ে যাবে, তাহলে 5-এর পাওয়ার 6, এটা সমান 3125 আছে, তাহলে 3125কে আমরা কীভাবে লিখতে পারি, তো 31কে আমরা কীভাবে লিখতে পারি, 5-এর পাওয়ার 5 আকারে লিখতে পারি, তাহলে এখানে কী হয়ে যাবে, 5-এর পাওয়ার 5 ইন্টু 25কে আমরা কীভাবে লিখতে পারি, 5-এর স্কোয়ার, তাহলে এখানে কি 5-এর স্কোয়ার সঙ্গে কি এক্স আছে, তাহলে 2x হয়ে গেল, এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। তো এখানে কি হয়ে গেল, এখানে 5-এর পাওয়ার 5 আছে, তাহলে এখানে আগে আমরা এটাকে ক্যান্সেল করি, তাহলে এখানে কত হয়ে যাবে, 5-এর পাওয়ার ওপরে কত থাকবে, 9 থাকবে এদিক থেকে, তাহলে 5-এর পাওয়ার 5 আর এদিক থেকে হচ্ছে কি 9, তার মানে এখানে কত থাকবে, 5-এর পাওয়ার হচ্ছে কি কী থাকছে, 5-এর পাওয়ার 4, আর এদিকে 5-এর পাওয়ার হচ্ছে কি 2x। তাহলে বেস যখন সমান, তাহলে আমরা কি লিখতে পারি, 2x সমান 4, তাহলে x সমান কত হয়ে যাবে, 2 হয়ে যাবে অ্যান্সার, তাহলে সি হয়ে যাবে এর অ্যান্সার। বোঝা গেল? 2 পাইপ এ অ্যান্ড বি দেখাচ্ছে 16 এবং 20 ঘন্টায় তারা রেসপেক্টিভলি একটি ট্যাঙ্ক ফিল করে। দে আর ওপেন অল্টারনেটিভলি ফর 1 hour ইচ, স্টার্টিং উইথ পাইপ এ ফার্স্ট, ইন হাউ মেনি আওয়ার্স উইল এমপিটি ট্যাঙ্ক উইল বি ফিল। তাহলে এখানে দেখো 16 আর 20, তাহলে টোটাল ওয়ার্ক আমরা কত পেয়ে যাচ্ছি, এখানে 16 আর 20 এলসিএম করে নিলে 4 4-এ 16, 4 5-এ 20, তার মানে হচ্ছে টোটাল হচ্ছে কি 80। এবার হচ্ছে গিয়ে এ আর বি এর এফিসিয়েন্সি কত যাচ্ছে, এ 16 ঘন্টায়, তাহলে 5, বি 20 ঘন্টায়, তাহলে হচ্ছে গিয়ে 4। এবার বলে দিচ্ছে 1 ঘন্টা অন্তর অন্তর অল্টারনেটিভলি, তার মানে প্রথমে এ তারপরে বি তারপর আবার এ বি, এইভাবে। তাহলে দেখো এখানে 5 আর 4-এ 9, তার মানে কি হচ্ছে 9 ইউনিট, তাহলে কি 9 ইউনিট হচ্ছে কি 2 ঘন্টায় ভরছে এরা। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ নিয়মের ক্ষেত্রে মানে অঙ্কের ক্ষেত্রে কি করব, এখানে এই যে 80 টোটাল ওয়ার্ক, এর কাছাকাছি একটি সংখ্যা আমরা 9-এর সঙ্গে মাল্টিপল করব। তার মানে এখানে দেখো আমরা 9-এর সঙ্গে মাল্টিপল কাছাকাছি হচ্ছে কি 9 9 81, বেশি হচ্ছে, তাহলে 8 9 72,
তার মানে এই 72 ইউনিট ওয়ার্ক। এবার এর সঙ্গে আমরা কি করব, 8 গুণ করব, তাহলে 8 দুগুণে 16 ঘন্টায়, তাহলে 72 ইউনিট ওয়ার্ক হচ্ছে কি 16 ঘন্টায় করে। এইবার যে 16 ঘন্টা হয়ে গেল, এবার 72 ইউনিট, তাহলে বাকি পড়ে রইলো কত ইউনিট, 8 ইউনিট বাকি পড়ে রইলো। তাহলে 8 ইউনিট যে বাকি পড়ে রইলো সেটা প্রথমে কে করবে, এ কমপ্লিট করবে। তাহলে এ তো 1 ঘন্টায় 5 ইউনিট করে, তাহলে এ 1 ঘন্টায় হচ্ছে গিয়ে 5 ইউনিট করে, তাহলে 1 ঘন্টায় নেক্সট 1 ঘন্টায় হচ্ছে গিয়ে 5 ইউনিট কমপ্লিট হয়ে গেল। তারপরেও কি আরও কি কত পড়ে রইলো, আরও 3 ইউনিট পড়ে রইলো। তাহলে আরও 3 ইউনিট কে করবে, এবার বি করবে। তাহলে বি হচ্ছে গিয়ে কি 1 ঘন্টায় 4 ইউনিট করে, তাহলে সে 4 ইউনিট যদি 1 ঘন্টায় করে, তাহলে 4 ইউনিট যদি সে 1 ঘন্টায় করে, আর পড়ে রইলো কত ইউনিট পড়ে রইলো, 3 ইউনিট পড়ে রয়েছে আরও। তাহলে 3 ইউনিট কত সময়ে করবে, 3/4 ঘন্টায় করবে। বোঝা গেল? তাহলে 3 ইউনিট 3/4 ঘন্টায় করবে। তার মানে টোটাল কত সময় লাগছে, প্রথমে এখানে লাগলো 16 ঘন্টা সময় লাগলো, পরে এ করলো 1 ঘন্টায় করলো, তাহলে 16 আর 1 17, তাহলে 17 আর এদিকে কত সময় লাগলো 3/4 ঘন্টা, তাহলে 17 পূর্ণ 3/4 ঘন্টা কি সময় টোটাল লাগলো। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় অল্টারনেটিভের অঙ্ক কিন্তু এখন প্রায় দিয়ে থাকে রেলওয়ে এক্সামে। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে, 17 পূর্ণ 3/4, তাহলে এই হয়ে যাবে এর অ্যান্সার। বোঝা গেল? 3 person walk from place A to B place. Their speed are in the ratio 5:3:2. The ratio of time taken by them to reach B we will be. তার মানে এদের কি দেওয়া আছে, স্পিডের রেশিও দেওয়া আছে। তাহলে আমরা স্পিডের সঙ্গে আমরা জানি কি টাইমের ইনভার্স রিলেশন। তাহলে এখানে 5:3:2 হয়ে গেলে টাইমের রেশিও কী হয়ে যাবে, 1/5:1/3:1/2 হয়ে যাবে। ব্যাস, এদের এলসিএম কত নিয়ে নিই, এলসিএম হচ্ছে কি 30 হয়ে যাবে। তাহলে 30 যদি এলসিএম হয়ে যায়, তাহলে প্রথমে কী হয়ে যাবে, প্রত্যেকের সঙ্গে 30 গুণ করে দিতে হবে। এখানেও 30, এখানেও 30, এখানেও 30, তার মানে 6:10:15। তার মানে অ্যান্সার কী হয়ে যাবে, এদের টাইমের রেশিও কত হয়ে যাবে, 6:10:15, সি হয়ে যাবে এর অ্যান্সার। বোঝা গেল? ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 1 cos 2 cos 3। তো এগুলো সবই কি গুণ আকারে আছে। তো এই অঙ্কটা কী হয়ে যাবে, এখানে এক সময় আসবে যেখানে কি আসবে, cos 90 ডিগ্রি আসবে। তাহলে cos 90-র মান কি 0, তাহলে 0-র সঙ্গে গুণ করলে কি সব 0ই হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, বি হয়ে যাবে এর অ্যান্সার। 2 alloy content দেওয়া আছে tin আর iron 2:5 5:9. If the two alloys are mixed in equal proportion, the ratio of the tin and iron in the newly formed alloy. দেখো এই ধরনের অঙ্ক আমরা কয়েক সেকেন্ডে করতে পারি। দেখো 2:5 আছে টিন আর আয়রন, তারপর আছে 5:9, ঠিক আছে। এবার দেখো এখানে অনুপাত এদের পরিমাণ কত আছে, 5 আর 2 7, আর এদিকে 9 আর 5 14। তো এবার দেখো এখানে কি আমাদেরকে দুটোর অনুপাত কি সমান করে দিতে হবে, ইকুয়াল প্রপোর্শনে বলেছে। তাহলে 7 আর 14-র এলসিএম কত 14, তাহলে এর সঙ্গে আমরা 2 গুণ করব, এর সাথে 1 গুণ করব। তাহলে এখানে 2 গুণ করলে কত হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 4:10, আর এদিকে তো একই থাকবে 5:9। ব্যাস, এবার দেখো দুদিকেই কিন্তু 10 আর 4 14, 9 আর 5 14 কিন্তু ইকুয়াল প্রপোর্শনে হয়ে গেল। তার মানে এবার কি অনুপাতে আমাদেরকে মেশাতে হলো, তাহলে 4 আর 5 9 এদিকে, আর এদিকে 10 আর 9 কী হয়ে গেল 19। বোঝা গেল? তাহলে 9:19 অনুপাত। আশা করি তোমাদের সেশনটি ভালো লেগেছে। ধন্যবাদ।